রক্তের ভেতর থেকে ফুল হয়ে ফুটে ছড়াচ্ছ সুবাস, তুমি কণ্ঠ থেকে গান। তুমি সেই পাখি, দুরানার করপুটে ধরে আছো আমাদের সকল আখ্যান। ঘুমে আর জাগরণে, স্বপ্নে ও আশায় বেঁচে থাকি চিরদিন বাংলা ভাষায়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি বিকিরণ বড়ুয়া, সহকারী অধ্যাপক বাংলা, হযরত এহিংসা পাবলিক কলেজ, রাউজান, চট্টগ্রাম। রাউজান উপজেলা প্রশাসনের প্রতিষ্ঠিত রাউজান অনলাইন কলেজের বাংলা ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা সবাই জানি আমাদের রাউজানের মাননীয় সংসদ এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রেলপথ সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সম্মানিত সভাপতি জননেতা জনাব ABM ফজলি করিম মহোদয় ইতিমধ্যে করোনা জয় করে আবারও আমাদের মাঝে ফিরে এসেছেন সবার আশীর্বাদে, দোয়ায় এবং মহান আল্লাহর কৃপায়। এই জন্যে আমি সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া জানাচ্ছি, স্বস্তি প্রকাশ করছি, তার সুদীর্ঘায়ু কামনা করছি। আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের রাউজান উপজেলার সম্মানিত নির্বাহী কর্মকর্তা জনাব জুনায়েদ কবির সোহাগ মহোদয়কে আমাকে এই রাউজান অনলাইন কলেজে বাংলা ক্লাসে অংশগ্রহণ করার সুযোগ প্রদানের জন্য। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রথমে আমি একটি ঘটনা বলতে চাই। তোমরা তো সবাই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নাম শুনেছ। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হচ্ছেন বাংলা গদ্যের জনক। আমরা যে বাংলা ভাষায়, বাংলা সাহিত্যে আমরা যে বিরাম চিহ্নের ব্যবহার করি, এই বিরাম চিহ্নের প্রবর্তন করেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তবে তিনি সমাজ সংস্কারক হিসেবে সমধিক পরিচিত। তিনি শুধু সাহিত্যিক নন, সমাজ সংস্কারমূলক তিনি অনেক কাজ করেছেন, অনেক ভূমিকা অবদান রেখেছেন। তার অনেকগুলো গ্রন্থ রয়েছে। তিনি মানব সেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন আজীবন আমৃত্যু। তো যাক, তিনি একদিন তার ঘরে বসেছিলেন। এমন সময় একজন লোক হন্তদন্ত হয়ে তার বাড়িতে গিয়ে বলে, সাগর মশাই, হ্যাঁ, আমার খুব দুরবস্থা। তখন বিদ্যাসাগর মশাই বললেন, হ্যাঁ, তোমার আকার দেখিয়ে বুঝিয়েছি আসলে তোমার খুব দুরবস্থা। আসলে বিদ্যাসাগর মশাই এখানে আকার বলতে দুটো জিনিসকে বুঝিয়েছেন। একটি হচ্ছে কি লোকটির আকার অর্থাৎ তার অর্থনৈতিক অবস্থা বা তার শারীরিক সমস্ত অবস্থাটা। আর একটা আকার হচ্ছে কি তার শিক্ষা। তার যে শিক্ষা বা জ্ঞান সেভাবে না থাকার কারণে এই যে দুরবস্থার যে দূরা হবে না বা তার আকারটা হবে না, এই ভদ্রলোকটি সেটি জানত না। সে কারণেই তিনি একইভাবে এই কথাটাকে এইভাবে বলেছেন যে তোমার আকার দেখিয়ে বুঝে, এক আকার হচ্ছে তার অর্থনৈতিক অবস্থা, আর এক আকার হচ্ছে কি তার ভাষা ব্যবহারের মধ্যে ভুল বানানে বা ভুল উচ্চারণ করা। তো যাক, আমি তোমাদেরকে একটি ক্ষুদে গল্প দিয়ে আজকে ক্লাসটা শুরু করতে চাই। একদিন একটা কলেজে বাংলা শিক্ষক তার কক্ষে বসে একাকী মনোযোগ দিয়ে বই পড়ছিলেন। এমন সময় একজন শিক্ষার্থী দরজার সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করলো, স্যার, আসতে পারি? শিক্ষক একটু করে মাথা তুলে বললেন, হ্যাঁ, এসো। শিক্ষার্থী শিক্ষকের সামনাসামনি এসে গিয়ে বললেন, স্যার, আপনি তো আমাদেরকে গত ক্লাসে আমার পল্লীর উপর একটা অনুচ্ছেদ লিখতে বলেছেন, আমি স্যার লিখে এনেছি। শিক্ষক বললেন, ঠিক আছে, তুমি লিখে এনেছো, তুমি ক্লাসে জমা দাও, তখন আমি দেখবো। হ্যাঁ, তখন শিক্ষার্থী খুব কাকুতি মিনতি করে বলল, না স্যার, আপনি একটু কষ্ট করে এখানে দেখেন না। তখন শিক্ষক ও শিক্ষার্থীর কাছ থেকে খাতার নিয়ে এভাবে দেখা শুরু করলেন। তিনি পড়তে লাগলেন। পড়তে তিনি বললেন, শেষের দিকে বললেন, হা কি আনন্দ আকাশে বাতাসে। হ্যাঁ, তোমার অনুচ্ছেদটা খুব সুন্দর হয়েছে, চমৎকার হয়েছে ভাষাগত দিক থেকে, কিন্তু আমি তো এই অনুচ্ছেদটা পড়ে পুরোপুরি আনন্দিত হতে পারছি না। তখন শিক্ষার্থী বলল, কেন স্যার? শিক্ষক বললেন, ঠিক আছে, না, আমি সেটা আর এখানে বলছি না, আমি তোমার সাথে শ্রেণীকক্ষে দেখা হবে, ঠিক আছে, তুমি শ্রেণীতে এসো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদেরকে আজকে এই যে বাংলা বানান, আমাদের যে চলমান জীবনে আমাদের যে বাংলা ভাষা, রফিক, জব্বার, সালাম, বরকত, শফিউর সহ নাম না জানা আরও অনেক শহীদের রক্তের বিনিময়ে যে মাতৃভাষা বাংলা রাষ্ট্রভাষার মর্যাদায় প্রতিষ্ঠিত হয়েছে, আমরা একটি পরবর্তীতে স্বাধীন দেশ পেলাম এবং আজ বাংলা পৃথিবীর মধ্যে একটি অন্যতম গুরুত্বপূর্ণ ভাষা। সেই ভাষার বানানটা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আমরা যেমন শুদ্ধভাবে উচ্চারণ করব তেমনিভাবে শুদ্ধ বানানেও আমাদেরকে লিখতে হবে। তাতেই আমাদের গর্ব, তাতেই আমাদের গৌরব এবং সম্মান বৃদ্ধি পাবে। সুতরাং আমি তোমাদেরকে আজকে বাংলা বানানের 8টি নিয়ম সম্পর্কে তোমাদেরকে আমি ধারণা দেব, এবং এই নিয়মগুলো যদি তোমরা জানো বা মনে রাখতে পারো তাহলে তোমাদের যে কোনো রকমের বানানে তোমাদের আর অসুবিধা হবে না, তোমরা শুদ্ধভাবে লিখতে পারবে। এর বাইরেও আর অনেক নিয়ম রয়েছে। এই বানানগুলো তোমরা একটু মনোযোগ দিয়ে দেখলে তোমাদের মধ্যে একটা সচেতনতা আসবে এবং অন্য বানানগুলো সম্পর্কে ধারণা হবে। যেমন 1 নম্বর নিয়ম, যেসব শব্দে রস্বই দীর্ঘই বা রস্ব দীর্ঘ উভয়ই শুদ্ধ, কেবল সেসব শব্দে রস্বই বা রস্যকার রস্য এবং এদের কার চিহ্ন রস্বইকার এবং রস্যকার হবে। শিক্ষার্থীবৃন্দ, তোমাদের জ্ঞাতার্থে বলি, আমরা পথ চলতে গেলে বিভিন্ন জায়গায় আমাদের একটা কথা শুনতে হয় যে আজকাল রস্বইকার দীর্ঘিকার বা রস্যকার দীর্ঘকার বলে কিছু নেই, সব জায়গায় একটা দিলেই হলো। আসলে এই রস্বইকার দীর্ঘিকার বা রস্যকার দীর্ঘকার বা এই ধরনের বানান ভুলের কারণে, বানান বিভ্রাটের কারণে আমাদের যে কত বিভ্রান্তি হয়, এই অর্থের ভিন্নতার কারণে যে কত অনর্থ ঘটে সেটা অবশ্যই মনে রাখতে হবে। তাই বানান শুদ্ধ করে লেখাটা অত্যন্ত জরুরি। তাহলে আমাদেরকে মনে রাখতে হবে যে সমস্ত শব্দের বানানের মধ্যে রস্বইকার এবং দীর্ঘিকার উভয়ই শুদ্ধ এবং রস্যকার এবং দীর্ঘকার উভয়ই শুদ্ধ, কেবল সেই শব্দের মধ্যে আমরা রস্বইকার এবং রস্যকার ব্যবহার করব। কিন্তু অন্যগুলোতে আমরা দীর্ঘিকার দীর্ঘকার প্রয়োজন মতো যেখানে প্রয়োজন হবে অর্থের জন্য সেখানে আমরা ব্যবহার করব। তাহলে দেখো, এই যে পল্লী, এটি রস্বইকার এবং দীর্ঘিকার উভয় শুদ্ধ, কিন্তু এখানে রস্বইকার হবে। ধরণী রস্বইকার হবে, শ্রেণী রস্বইকার হবে, রচনাবলী রস্বইকার হবে, কিংবদন্তি রস্বইকার হবে, উর্বর রস্বইকার হবে, উষা রস্যকার হবে, এখানে রস্যকার ভ্রুকুটি রস্যকার হবে। তাহলে এই 1 নম্বর নিয়মটা আমরা বললাম। 2 নম্বর নিয়ম, রেপের পরে ব্যঞ্জন বর্ণের দ্বিত্ব হবে না। আমরা সবসময় দেখেছি আগে যে রেপের পরে ব্যঞ্জন দ্বিত্ব ব্যবহার করা, সূর্য, কর্য, কার্যগুলো লিখতে গেলে একটা দ্বিত্ব ব্যবহার করে। কিন্তু বাংলা একাডেমি যে বাংলা বানানের নিয়ম প্রবর্তন করেছে সেখানে দেখা যাচ্ছে যে না, রেপের পরে ব্যঞ্জন বর্ণের দ্বিত্ব হবে না। তাহলে কী হবে দেখো, এই যে কর্ম, এর ময়ম হবে না, ক ময়রেপ, ধর্ম, কার্য, সূর্য, অর্জন, কার্তিক, অর্ধ, মূর্ছা। তাহলে আমাদের মনে রাখতে হবে রেপের পরে ব্যঞ্জন বর্ণের দ্বিত্ব হবে না। শব্দের শেষে 3 নম্বর নিয়ম দেখো, শব্দের শেষে বা পদান্তে বিসর্গ থাকবে না। যেমন এই যে কার্যত, প্রথমত, মূলত, প্রধানত, সাধারণত, প্রায়শ, বশত ইত্যাদি, এগুলো আমরা আগে ব্যবহার করতে দেখতাম যে সেখানে একটা বিসর্গ দিত শব্দের মধ্যে শেষে, কিন্তু বাংলা একাডেমি বলছে না, বিসর্গ দেওয়ার প্রয়োজন নেই। তাই এই কার্যত, প্রথমত, মূলত, প্রধানত, সাধারণত, প্রায়শ, বশত এই ধরনের শব্দগুলো বা আরও যে শব্দগুলো পাবো সেখানে কোথাও আমরা শেষে, অর্থাৎ শব্দের শেষে বা পদের শেষে বা পদান্তে আমরা বিসর্গ দেব না। এগুলো সেমিকরণ, আমি এগুলো আমরা ওই একটার পর একটা বোঝানোর জন্য ব্যবহার করেছি। 4 নম্বর নিয়ম, ভাষা বা জাতিভাষা শব্দে রস্বইকার হবে, কখনোই দীর্ঘিকার হবে না। এই কথাটা মনে রাখতে হবে। যেমন বাঙালি জাতি, ফার্সি ভাষা হতে পারে, জাতি হতে পারে, কী হবে, রস্বইকার হবে, এখানে রস্বইকার হবে। ইংরেজি, এটা ভাষা, সেটা রস্বইকার হবে। ফরাসি ভাষা বা জাতি হতে পারে, এটা ফরাসি হচ্ছে কি ফ্রান্স, ফার্সি হচ্ছে কি ইরানিয়ান বা ফার্সি, এটা হচ্ছে ফরাসি হচ্ছে ফ্রান্স থেকে ফ্রেন্স বা ফরাসি, এই ফরাসি এখানে হবে রস্বইকার, হিন্দি রস্বইকার, আরবি রস্বইকার, কারণ এগুলো ভাষা বা জাতিবাচক শব্দ বলে অবশ্যই এখানে রস্বইকার হবে, দীর্ঘিকার হবে না। তবে একটা কথা মনে রাখতে হবে, এই বাঙালি, ফার্সি বা এই সমস্ত এই ভাষা বা জাতিবাচক শব্দের সঙ্গে যদি এই দীর্ঘই অন্তঃস্থীয় প্রত্যয় যুক্ত হয় তবে সেক্ষেত্রে এই দীর্ঘই কার বসবে, এখানে রস্বইকার না বসে এখানে দীর্ঘিকার হয়ে যাবে, এখানে রস্বইকার দিলে হবে না। যেমন ইউরোপ থেকে ইউরোপীয়, এই ইয় প্রত্যয়যুক্ত ইউরোপীয়, ইতালি রস্বইকার হতো, কিন্তু এখানে ইয় প্রত্যয়যুক্ত ইতালীয় দীর্ঘিকার হবে। ভারতীয়, ইয় প্রত্যয়যুক্ত ভারতীয়, ঠিক আরবি আমরা এখানে ব্যবহার করছি রস্বইকার, এটা ইয় প্রত্যয়যুক্ত হচ্ছে আরবীয় হয়েছে। এশীয়, এখানে দীর্ঘিকার হবে, কারণ এখানে কী হয়েছে, ইয় প্রত্যয়যুক্ত হওয়ার কারণে এই দীর্ঘিকার করবে। 5ম যে নিয়ম, একটু খেয়াল করে দেখো, অতৎসম ও বিদেশি শব্দের বানানে, অর্থাৎ তদ্ভব, দেশি, বিদেশি, মিশ্র শব্দে কেবল রস্বইয়, রস্যকার, রস্য এবং এদের কার চিহ্ন রস্বইকার বা রস্যকার বসবে। মনে রাখতে হবে যে কি, অতৎসম শব্দ আমরা জানি উৎস অনুসারে বাংলা ভাষার শব্দসমূহকে 5 ভাগে ভাগ করা হয়। তৎসম, অর্ধতৎসম, তদ্ভব, দেশি, বিদেশি। তৎসম মানে তৎ মানে তা, সম মানে সমান, অর্থাৎ সংস্কৃতি সমান। যে সমস্ত সংস্কৃত শব্দ
কোনো পরিবর্তন না করে বাংলা ভাষায় ব্যবহৃত হয় সেগুলো তৎসম শব্দ। এবং অতৎসম তৎসমের বাইরে, অর্থাৎ এই তদ্ভব দেশি বিদেশি শব্দগুলো, আর মিশ্র শব্দ তো রয়েছে, বিদেশি শব্দের কথাটাকে বললাম। তাহলে এই পাখিটা এসে সংস্কৃত শব্দ পক্ষী থেকে, তাই এখানে পাখিটা কী হবে, রস্বইকার হবে। বাড়ি ও বাটি থেকে এসছে, রস্বইকার হবে। হাতি হস্তি থেকে এসছে, হাতিটা রস্বইকার হবে। তেমনিভাবে সরকারি অতঃসম শব্দ সরকারি, এই বেসরকারি, এই চুন, দিঘি, লাইব্রেরি একটা বিদেশি শব্দ, এটাও কী হবে, এগুলো বিদেশি শব্দ। কী হবে, এখানে এখানে রস্বইকার হয়েছে, এখানে রস্বইকার হয়েছে, এখানে রস্বইকার হয়েছে। এই হিজড়ি বিদেশি শব্দ, রস্বইকার হয়েছে। আমরা অনেক সময় পত্রিকায়ও আমরা হিজড়ি সন্টা লেখার সময় দীর্ঘিকে দিতে দেখি, আসলে এগুলো সবগুলো রস্বইকার হবে। আসামি এটা রস্বইকার হবে, এর কখনো দীর্ঘিকার হবে না। কেন হবে না? আমরা বলেছি যে অতৎসম শব্দ ও বিদেশি শব্দের বানানে, অর্থাৎ তদ্ভব দেশি বিদেশি মিশ্র শব্দে কেবল রস্বইকার, রস্যু এবং এদের কার চিহ্ন রস্বইকার বসবে। তাই আমরা এখানে কখনো দীর্ঘিকার দেবো না, কারণ এগুলো অতঃসম শব্দ, বিদেশি শব্দ। আর মিশ্র শব্দ বলতে যেটা বলতে যে কি, অনেক সময় শব্দ পাবো কি আরবি ফার্সি মিলে একটা শব্দ গঠিত হতে হয়, বাংলা ইংরেজি মিলে একটা শব্দ গঠিত হতে হয়, এরকম শব্দ হলে মিশ্র শব্দ হয়। এক্ষেত্রেই আমাদেরকে মনে রাখতে হবে এখানে আমরা রস্বইকার ব্যবহার করবো এবং রস্যইকার ব্যবহার করবো, কোনো দীর্ঘিকার বা দীর্ঘকার ব্যবহার করবো না। আমাদের 6 নম্বর যে নিয়ম, সেটা হচ্ছে আলি প্রত্যয়। যে সমস্ত শব্দের শেষে আলি প্রত্যয় যুক্ত হবে সে সমস্ত শব্দের মধ্যে অবশ্যই কী হবে, রস্বইকার হবে। যেমন সোনালি, সোনাযোগ আলী সোনালী রস্বইকার, রূপাযোগ আলী রূপালী রস্বইকার, দীপযোগ আলী দীপালি রস্বইকার, মিতাযোগ আলী মিতালি রস্বইকার, বর্ণযোগ আলী বর্ণালী রস্বইকার, গীতযোগ আলী গীতালি রস্বইকার, এই যে চৈত্র যোগ আলী চৈতালি রস্বইকার, ঘটক যোগ আলী ঘটকালী রস্বইকার, পূব যোগ আলী পূবালী রস্বইকার। তাহলে এই যে আলী প্রত্যয়যুক্ত হয়েছে এই শব্দগুলোর সঙ্গে, তাই এগুলোর মধ্যে অবশ্যই কী হবে, রস্বইকার হবে। তাই এই সোনালী, রূপালী, দীপালি, মিতালি, বর্ণালী, গীতালি, চৈতালি, ঘটকালী, পূবালী, এই ধরনের আলী প্রত্যয়যুক্ত শব্দগুলোতে অবশ্যই আমরা শেষে অবশ্যই কী করবো, আমরা এই রস্বইকার বা রস্বইকার ব্যবহার করব, রাখতে হবে অবশ্যই। 7 নম্বর যে সূত্র বা নিয়ম, সেটা হচ্ছে কি, বিদেশি শব্দের বানানে কখনোই মূর্ধন্য সহ মূর্ধন্য দীর্ঘইকার বা দীর্ঘকার হবে না। আমি আবারও বলছি, আমরা অনেক জায়গায় দেখি এই বানানগুলো ভুল করে লিখতে। বিশাল স্টেডিয়াম তৈরি করা হয়, কিন্তু সেই স্টেডিয়ামের বিশাল লাখ লাখ টাকা খরচ করে স্টেডিয়ামের সাইনবোর্ড দেওয়া হয়, সেই স্টেডিয়াম বানানটাই ভুল। এটা সত্যবিধানের নিয়ম অনুযায়ী টবর্গীয় বর্ণের সঙ্গে যুক্ত হলে মূর্ধন্য হওয়ার কথা, কিন্তু যেহেতু এর বিদেশি শব্দ তাই স্টেডিয়াম দন্তস্ব এটা হয়েছে। তেমনিভাবে দন্তস্ব হয়েছে স্টোভ, তেমনিভাবে ফটোস্ট্যাট এটাও দন্তস্ব হয়েছে। স্টেশন এটাও কী হয়েছে, দেখা যায় রেলওয়ে স্টেশন বিশাল অনেক লক্ষ লক্ষ কোটি টাকা খরচ করে স্টেশন বানানো হয়েছে, সাইনবোর্ড দেওয়া হয়েছে, এই সাইনবোর্ডের বানানোতে স্টেশন বানানোটা ভুল, মূর্ধন্য দেওয়া যায় অনেক সময়। কর্নার, এই কর্নারটা মানে কোনা, এটা একটা বিদেশি শব্দ, মূর্ধন্য হবে না, র্যাপ আসে বলে মূর্ধন্য হওয়ার দরকার নেই, কারণ এটা বিদেশি শব্দ কর্নার। তেমনি লন্ডন এই টুর্নামেন্ট রস্যকর হয়েছে, এটা দীর্ঘকর হয় নাই। অনেক সময় অনেকে এই ব্যবহারগুলো ভুল করে। এটা দন্তন টবর্গের সঙ্গে নক্তবিধানের নিয়ম অনুযায়ী মূর্ধন্য হওয়ার কথা ছিল, কিন্তু এটা বিদেশি শব্দ বলে এই টুর্নামেন্ট এখানে দন্ত নয়টা হয়েছে। পেন্ডুলামও এই যে রস্যকার হয়েছে, দন্ত নয়টা হয়েছে, পেন্ডুলাম ইত্যাদি। আমাদের সর্বশেষ যেটি নিয়ম, সেটা হচ্ছে গিয়ে মনে রাখতে হবে সন্ধির ক্ষেত্রে, যখন আমরা সন্ধি করবো, সন্ধির ক্ষেত্রে ক খ গ ঘ পরে থাকলে পূর্বপদের অন্তঃস্থিত মানে পরের যে পূর্বপদে যেমন অহম, এই অহম হচ্ছে কি, এটা পূর্বপদ, এটা পরপদ। যদি আমরা ধরি তাহলে এই অহমের পর যে ক আছে কার আছে, তাহলে এই কার থাকার কারণে এই মটা কী হয়ে যাবে, অনুস্বর হয়ে যাবে। অহম যোগ কার, অহংকার। সমযোগ গীত, এই সম পূর্বপদ, সময়ের মধ্যে এখানে ম আছে, সেখানে এখানে পরবর্তী গ আছে, এই ক খ গ ঘ বলছি, তাই সঙ্গীত। তেমনিভাবে সমযোগ বা সংবাদ, ভয়ম যোগ কর ভয়ঙ্কর, অলম যোগ কর অলঙ্কার ইত্যাদি এরকমটা হবে। কাজেই আমরা প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই যে 8টি নিয়ম বললাম, এই 8টি নিয়ম আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে, তাহলে আমরা শুদ্ধভাবে লিখব। এবার আমি তোমাদেরকে একটি অনুচ্ছেদ দেখাচ্ছি, যে অনুচ্ছেদটি আমাদের এক শিক্ষার্থী একবার আমার কাছে নিয়ে এসেছিল। তো আমি সেই শিক্ষার্থীর যে অনুচ্ছেদটা, সেটা একটু করে আমরা দেখাবো, এবং সেটির আমরা শুদ্ধরূপ কী হবে সেটাও আমরা দেখানোর চেষ্টা করব। তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো। এই বানানগুলো অবশ্যই আমাদেরকে মনে রাখতে হবে, বানান ভুল করলে আসলে অর্থের যে ভিন্নতা তৈরি হয়, এবং সেটা আমাদের প্রত্যেকে জানা, তো আমরা যেন ভুল না করি। তাহলে একটু করে খেয়াল করে দেখো, এখানে ওই শিক্ষার্থী কী লিখেছিল, তার ওই শিক্ষক কী অবস্থা হয়েছিল সেটার দেখো একটু। তো এই একজন শিক্ষার্থী আমার কাছে একদিন এই অনুচ্ছেদটা লিখে এনেছিল। তখন আমি তাকে বলেছিলাম যে কি
আসলে তোমার লেখাটা ভালো হয়েছে, আমি তো পুরোপুরি আনন্দিত হতে পারলাম না, সেটা একটু করে দেখ। এই যে পল্লী অঞ্চলের মানুষ ধর্মের সম্পর্কে সচেতন, তাদের ধর্মকর্ম কার্য শুরু হয় সূর্য উদয়ের পূর্বে, প্রথমত নামাজ প্রার্থনা থাকে। তোমরা এই খেয়াল করে দেখছো পল্লী বানানটা বা এই যে ধরনের বানানটা এগুলো ভুল হচ্ছে। ধর্মকর্ম এখানে র্যাপ হবে, পদ দিতে হবে না। সূর্য উদয়ের পূর্বে প্রথমত যে সূর্য বানানটা দিতে হয়ে লিখেছে এটা ভুল। তারপর প্রথমত এখানে বিসর্গ হবে না। নামাজ প্রার্থনা থাকে, তারা সবাই সাধারণত এখানে বিসর্গ দিয়েছে শেষের দিকে পদান্তে বা শব্দ শেষে বিসর্গ হবে না। খুব ভোরে জাগেন, এখানে এখানে আপনি করে বলছে, এখানে আবার তুমি করে বলছে, চন্দ্রবিন্দু দেয় নাই। তো এই বাঙালিরা এটা একটা জাতি, জাতি নিয়ে অস্বীকার হবে। এখানে দিকে দিয়েছে ধর্মপরায়ণ, এখানে অন্তঃস্থ মধ্যন্ন হবে নর্তবিদের নিয়ম অনুযায়ী এখানে দ্বন্দ্ব দিয়েছে। তারা জানেন এখানেও আপনি তুমি হয়েছে, ইংরেজি ফার্সি যাই শিখুক ধর্মানুশীলন জরুরি। তাই ইউরোপীয় ভারতীয় যে সংস্কৃতি উপভোগ করুক, আগে বাঙালি। ছেলেমেয়েরা পল্লীর দিঘিতে গোসল স্নান শেষে আহারাদি করে সরকারি বেসরকারি স্কুল কলেজ ভার্সিটিতে শিক্ষা অর্জন শেষে বাড়ি ফিরে আবার খাওয়া দাওয়া সেরে খেলাধুলা করে। এখানে বানানগুলো ভুল আছে, আমরা এগুলো দেখাবো। কেউ টেলিভিশনে সম্প্রচারিত দেশি বিদেশি স্টেডিয়ামের খেলা উপভোগে মন দেয়। তোমরাও জানে এখানে আপনি তুমি হয়েছে, পড়ালেখার পর চিত্ত বিনোদন দরকার। সত্যি খেলাধুলার মাধ্যমে মানুষের দারুণ মিতালি করে ওঠে। মনের অহংকার ভুলে গেয়ে ওঠা যায়, আহা কি আনন্দ আকাশে বাতাসে। আনন্দ সংবাদ যেন সোনারে ধানের গন্ধে কৃষকের অপূর্ব গীতারে। এই শিক্ষার্থী যখন আমার কাছে এই অনুচ্ছেদটি নিয়ে আসে, আমি তাকে বলেছিলাম যে আমি পুরোটা আনন্দিত হতে পারিনি, তোমার লেখাটা চমৎকার হয়েছে। এবার আমরা এটাকে একটু শুদ্ধভাবে লিখলে কেমন হয় দেখো, একটু খেয়াল করে দেখো। এই যে পল্লী বানান সে ভুল করেছিল, পল্লী অঞ্চলের মানুষ ধরনের সম্পর্কে সচেতন। তাহলে এই ধরনের অস্বীকার, এটা অস্বীকার হবে, কারণ আমরা বলেছি বাংলার নিয়মের মধ্যে যেগুলো রস্বীকার দীর্ঘ উভয় শুদ্ধ, সেখানে অবশ্যই রস্বীকার ব্যবহার করতে হবে। তাহলে পল্লী ধরনের সম্পর্কে সচেতন, এই তাঁদের আমরা সম্মান করে চন্দ্রমিতি ব্যবহার করতে, তাঁদের ধর্ম বানানটা এর উপর দিতে হবে না। ধর্ম কর্ম কার্য এর উপর দিতে হবে না। সূর্য দেবের উপর দিতে হবে না। সূর্য পূর্বে, সূর্যোদয়ের পূর্বে প্রথমত এখানে দাঁড়িয়ে হবে না, প্রথমত নামাজ প্রার্থনা থাকে। তারা এখানে কী হবে, এখানে চন্দ্রবিন্দু হবে, সে চন্দ্রবিন্দু দেয় নাই। দেখো সেই চন্দ্রবিন্দু দেয় নাই, এখানে চন্দ্রবিন্দু সাধারণত সে বিসর্গ দিয়েছিল, এখানে বিসর্গ হবে না, কারণ শব্দান্তে বা শব্দের শেষে বা পদের শেষে বিসর্গ হয় না। খুব ভোরে জাগেন, তাহলে আপনি এখানে চন্দ্রবিন্দু হয়েছে। বাঙালিরা ধর্মপরায়ণ, এই ধর্মপরায়ণ এখানে অন্তঃস্থির মুদ্রণ হবে নর্তবিদের নিয়ম অনুযায়ী, আর বাঙালি জাতি বলে এখানে অস্বীকার হবে। তারপর এবার একটু করে দেখি, তারপর হচ্ছে এইখানে তারা জানেন ইংরেজি, তারাটা চন্দ্রবিন্দু যদি আপনি এমনি করে বলছে, তারাটা চন্দ্রবিন্দু আছে, চন্দ্রবিন্দু হবে। তারপর জানে ইংরেজি ভাষা, ফরাসি ভাষার নাম বলে এগুলো কী হবে, অস্বীকার হবে। যাই শিখুক ধর্মানুশীলন জরুরি, অস্বীকার হবে। তাই ইউরোপীয় এই প্রতিযুক্ত হওয়ার কারণে, ভারতীয় প্রতিযুক্ত হওয়ার কারণে দীর্ঘিকার হয়ে গেছে। যে সংস্কৃতি উপভোগ করুক আগে বাঙালি। ছেলেমেয়েরা পল্লীর দিঘিতে গোসল স্নান শেষে, এই যে পল্লী অস্বীকার, দিঘির অস্বীকার, শেষে আহারাদি করে সরকারি বেসরকারি অস্বীকার হবে। এগুলো অতসম শব্দ। স্কুল এটা বিদেশি শব্দ বলে দন্ত সহায়ক হয়েছে, মুদ্রা সহায়ক হবে না। ভার্সিটি মুদ্রা হবে না, বিদেশি শব্দ বলে। শিক্ষা অর্জন রেপ আছে বলে দিতে হবে না। অর্জন শেষে বাড়ি অস্বীকার হবে, যেহেতু এটা অতসম শব্দ। তৎসম শব্দ থেকে এসে বাড়ি ফিরে আবার খাওয়া দাওয়া সেরে খেলাধুলা করে। কেউ বা টেলিভিশন বিদেশি শব্দ বলে এখানে অস্বীকার হবে, সে দিঘিকার দিয়েছিল। সম্প্রচারিত দেশি বিদেশি স্টেডিয়ামের খেলা উপভোগ করে, স্টেডিয়াম বানানটা দন্ত শয়টা হবে, সে মধ্যে শয়টা লিখেছিল। স্টেডিয়ামের খেলা উপভোগ করে। তারা জানে পড়ালেখার পর চিত্ত বিনোদন দরকার। সত্যি খেলাধুলার মাধ্যমে মানুষের দারুণ মিতালি গড়ে ওঠে। মনের অহংকার, এই সে অহংকারটা শুদ্ধ লিখেছিল কিনা ভুল লিখেছিল, সে দেখো সে অহংকারটা এভাবে লিখেছিল, এভাবে না লিখে এই অহংকার একসাথে হয়েছে। এই অহংকার এভাবে লেখা উচিত, কারণ এটা আমরা নিয়মের মধ্যে বলেছি, ময়ের পরে কথার কারণে অনুসার হয়ে যাবে। এই সোনালী বানানটা এখানে বলেছে, এটা অস্বীকার হবে। সোনালী ধানের গন্ধে কৃষকের অপূর্ব গীতালি কেন অস্বীকার হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা ওই শিক্ষার্থী অনুচ্ছেদটা তোমাদেরকে একটু শুদ্ধ করে দেখিয়ে দিলাম বাংলা বানানের। তাহলে আমরা তো মানে এখন শিক্ষার্থীকে যে আমি বলেছিলাম যে আমি তো মানে পুরোপুরি আনন্দিত হতে পারিনি, তাহলে এখন আমরা পুরোপুরি আনন্দ হতে পারি এবং গাইতে পারি আহা কি আনন্দ আকাশে বাতাসে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা তো একটা ক্ষুদে গল্প শুনলে, তাই না? তাহলে আমাদেরকে এই ক্ষুদে গল্পের কথা, এই ঘটনার কথা মনে রেখে বাংলা বানানে যত্নশীল হতে হবে। আমরাও যেন ওই শিক্ষকের মতো অবশ্যই আমরা যেন আনন্দ নিয়ে গান গাইতে পারি এবং আমরা সচেতন থাকি
আমরা একজন সচেতন নাগরিক হিসেবে শুদ্ধ বানানে একজন বাঙালি জাতির একজন সন্তান হিসেবে শুদ্ধ বানানে লিখতে পারি, সেদিকে আমাদের নজর দিতে হবে। তাহলে আমরাও ওই শিক্ষকের মতো গেয়ে উঠতে পারবো, আহা কি আনন্দ আকাশে বাতাসে, শাকে শাকে পাখি ডাকে, কত শোভা চারিপাশে, আহা কি আনন্দ আকাশে বাতাসে। সবাইকে ধন্যবাদ।